আমন্ত্রণ সকাল ৯টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের সেবা এবং প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রেখেছে। তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মবাহিনীকে লালন পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে। আগামীকাল শনিবার গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। শুক্রবার তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানা গেছে। বাণীতে প্রধান উপদেষ্টা গণপ্রকৌশল দিবস 2025 ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাণীতে তিনি আরও বলেন, একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয়, বরং তার জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত। অধ্যাপক ইউনুস বলেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে আইডিইবির সদস্যরা আমাদের জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবদান রাখবে বলেও বিশ্বাস করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক প্রাসঙ্গিকতা ফিরে পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরিয়া চেষ্টা চালাচ্ছেন। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহল লাখ লাখ ডলার ব্যয় করে নিজের ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা করছেন, বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণ হত্যার দায় আড়াল করতে। তিনি বলেন, হাসিনা একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, যারা একজন গণহত্যাকারীকে প্ল্যাটফর্ম দিচ্ছে। প্রেস সচিবের দাবি, জুলাই হত্যাযজ্ঞে হাসিনার ভূমিকা নিয়ে আদালতের রায় আসন্ন, দোষী হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচন যথা নিয়মে হবে এবং এরপর আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। নতুন প্রজন্ম পরিষ্কার বার্তা দিয়েছে, গণহত্যাকারীদের জায়গা রাজনীতিতে নয়, বরং আদালত বা ফাঁসির মঞ্চে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক বার্তায় সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে এসব থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। গত 19 জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ডিএমপির উপ পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে আরিফুলকে প্রত্যাহার করা হয়। তিনি ট্রাফিকের মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত ছিলেন। আদেশে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে ডিএমপির সদর দপ্তরে আরিফুলকে সংযুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 25 জন আহত হয়েছেন, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকেলে উপজেলার ওয়াবদা মোড়ে এই সংঘর্ষের বিএনপির একাংশের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর 1 ঘণ্টা
ধ্বংসযজ্ঞের পর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে 15টি মোটরসাইকেল ও একাধিক দোকান পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংহতির সূত্রপাত হয়। আমাদের যারা প্রতিপক্ষ আমাদের মিছিলে আক্রমণ করেছে তাদের প্রোগ্রাম ছিল সকাল 10টায়, কিন্তু আমাদের মিছিলকে তারা ভায়োলেন্সে রূপান্তরিত করার জন্য এবং মিছিলকে তারা আক্রমণ করার পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের সেই সিদ্ধান্ত যখন ছিল সেই সিদ্ধান্তের সময় বিকেল 4টের সময় তারা একই সময় তারা মিটিং করে মিটিংয়ের কর্মসূচি দেয় মাত্র 2 ঘন্টা আগে। এর আগে আমরা জানতাম তারা সকালে করবে, আমরা বিকেলে করব, এবং প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে তারা আগে করবে, আমরা পরে করব। জয় বাংলা স্লোগান দিয়ে আবার কেউ নারায়ণ করে আল্লাহ আকবার স্লোগান দিয়ে হামলা করে আমাদের বহু লোক নেতাকর্মীকে কুপিয়ে ইট মেরে আহত করে। প্রায় হসপিটালে প্রায় 50 জনের মতো এখন তারা ট্রিটমেন্টে আছে। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ তারা অর্গানাইজড হয়ে এদের উপর পুনরায় অ্যাটাক করতে গেলে আমাকে বলমারী উপজেলা প্রশাসন ফোন করে তাদেরকে নিবৃত করার জন্য অনুরোধ করে। আমি বহু কষ্ট করে চেষ্টা করে এই নেতাকর্মীকে আমি নিবৃত করি, এবং তারা মার খেয়েও ওই দুষ্কৃতিকারীদের উপর পাল্টা হামলা করে নাই, কারণ আমাদের দলের নির্দেশ আছে কারোর উপর আমরা প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড করবো না। 30টা মোটরসাইকেল পুড়িয়ে দেয়, আমাদের অফিস ভাঙচুর করে, আমাদের দেশমাতা 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে, তারিক রহমান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারত শিলিগুড়ি চিকেন নেক করিডোর রক্ষায় বাংলাদেশের সীমান্তের নিকট 3টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ধুবড়ী সংলগ্ন বামনী, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় এগুলো তৈরি করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, নজরদারি বাড়ানো, কৌশলগত দুর্বলতা রোধ ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। করিডরটি 22 কিলোমিটার প্রশস্ত ও নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের সান্নিধ্যে থাকায় কৌশলগতভাবে সংবেদনশীল। ভারতীয় সামরিক সূত্র বলছে, নতুন ঘাঁটিগুলো দ্রুত মোতায়েন, লজিস্টিক ও গোয়েন্দা সমন্বয়ে আরও শক্ত করবেন। ওই অঞ্চলে ত্রিস্তর আকাশ প্রতিরক্ষা S-400, MRSAM ও দেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। সেনা প্রধানও করিডোরকে শক্তিশালী প্রতিরক্ষা এলাকায় বলেছিলেন। নয়াদিল্লি মনে করছে, বাংলাদেশের ব্যাপারে সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তন ও চীনের প্রভাব বিবেচনায় নিয়ে এরকম নিরাপত্তা পরিকল্পনার প্রয়োজন। কর্তৃপক্ষ জোর দিয়ে বলছেন, এগুলোর প্রতিক্রিয়া নয়, প্রতিরক্ষার শক্তি জোরদার করার উদ্যোগ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টানা দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশের যুবারা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে 47 রানে হারিয়েছে আফগানরা। আগের ম্যাচে বাংলাদেশ হেরেছিল 102 রানে। এই জয়ে 5 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল। দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়। বাংলাদেশের সামনের লক্ষ্য ছিল 259 রানের। আফগান বোলারদের তোপে 40 রানই 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে সপ্তম উইকেটে 108 রানের বড় জুটি গড়ে আশা জাগান মোহাম্মদ আবদুল্লাহ আর দেবাশিস সরকার, কিন্তু 50-র পরপরই ফিরে যান দেবাশিস। 61 বলে 2-4 আর 4 ছক্কায় তার ব্যাট থেকে আসায় 51 রান। দেবাশিস ফেরার পর আবদুল্লাহ নিজের সেঞ্চুরির জন্য খেলতে থাকেন, তবে 5 রানের জন্য হয়নি সেঞ্চুরিটাও। 160 বলে 95 করে স্টম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। 9 উইকেটে 211 রানে থামে বাংলাদেশের ইনিংস। এর আগে টানা দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান আফগানিস্তানের ফয়সাল খান। 49.3 ওভারে 258 রানে অল আউট হয় আফগানরা। ফয়সাল 116 বলে 10 বাউন্ডারি আর 4 ছক্কায় খেলেন 112 রানের ইনিংস। এছাড়া 72 রান করেন উজারুল্লাহ নিয়াজাই। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন 51 রানের বিনিময়ে একাই শিকার করেন 6 উইকেট।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।